ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? মেন্টাল হেলথ নার্সিংয়ের প্রিপারেশন চলছে তো। আমাদের ফ্রি মক টেস্ট কিন্তু 9th অফ এপ্রিলে রয়েছে এবং এই এক্সাম দেওয়ার জন্য তোমরা 3 দিন টাইম পাবে। তো রেজাল্ট তোমরা 12 তারিখে পেয়ে যাবে এবং যারা এই এক্সাম দিতে চাও তোমাদেরকে কিন্তু একটা কমিউনিটি গ্রুপে জয়েন করতে হবে। হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপ রয়েছে যেখানে জয়েনিংয়ের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়াও আমাদের একটা পেড মক টেস্ট সিরিজ চলছে যেটা JEPBN এবং JMSCN 2026-এর দিকে খেয়াল রেখে তৈরি করা হয়েছে এবং এখানটায় তোমরা যদি চাও যে পরীক্ষা দিয়ে প্রিপারেশন নেবে বা প্রিপারেশন কেমন হয়েছে সেটাকে অ্যানালিসিস করার জন্য পোস্ট বেসিকের জন্য 18 টেস্ট রয়েছে এবং MSCর জন্য রয়েছে 21 টেস্ট সমস্ত সাবজেক্টকে কভার করে, যেখানে তোমরা সাবজেক্ট ওয়াইজ টেস্টও পাবে এবং তার সাথে সাথে ফুল সিলেবাসের টেস্টও পাবে। তো তোমরা যদি এই টেস্ট নিতে চাও বা এই মক টেস্ট সিরিজে জয়েন করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বা ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে সেখান থেকেও যোগাযোগ করতে পারো। চলো দেখে নিই আজকের ক্লাসে তোমাদের জন্য কী কী কোশ্চেন্স রয়েছে এবং আজকেও আমরা বেশ কিছু কনসেপ্ট ক্লিয়ার করব এবং বেশ কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো চলো দেখে নিই কী কী রয়েছে। ফার্স্ট কোশ্চেন রয়েছে একটা থেরাপিউটিক কমিউনিকেশন থেকে। বলা রয়েছে হোয়েন আ ক্লায়েন্ট সেজ আই কান্ট ফোকাস, মাই মাইন্ড কিপস ওয়ান্ডারিং। তাহলে ক্লায়েন্ট বলছে যে আমি ফোকাস করতে পারি না, আমার মন ওয়ান্ডার করে বা ঘুরে বেড়ায়। দেন দ্য নার্স রিপ্লাই সেইং ইউ আর হ্যাভিং ডিফিকাল্টি ইন কনসেন্ট্রেশন। তাহলে নার্স সেটার উত্তরে বলল যে আপনি কি কনসেন্ট্রেশনের ডিফিকাল্টি ফিল করছেন। দিস ইজ দ্য এক্সাম্পল অফ হুইচ কমিউনিকেশন টেকনিক। এটা কী রকমের কমিউনিকেশন টেকনিক ইউজ করা হয়েছে। তাহলে অপশন রয়েছে সামারাইজিং, প্যারাফ্রেজিং, ফোকাসিং এবং কনফ্রন্টিং। তাহলে এইগুলো যে অপশনগুলো রয়েছে এগুলো থেরাপিউটিক কমিউনিকেশনের টেকনিক হিসেবে রয়েছে। তো সামারাইজিংয়ে আমরা কি করি, টোটাল যে টপিকটা বা যা কথাবার্তা আমাকে পেশেন্ট বললো সেগুলোকে আমরা সামারাইজ করছি, সামারাইজ করে তাকে বলছি। প্যারাফ্রেজিং মানে হচ্ছে পেশেন্ট আমাকে যে কথাটা বললো সেটাই আমি একবার রিপিট করে তাকে বলছি, যে সে যেটা বললো সেটাই আমি তাকে একবার বুঝিয়ে দিলাম যে আপনি এটাই বলেছেন তো সেটা। তো কোশ্চেনে যেটা বলা রয়েছে তার অ্যান্সার হবে প্যারাফ্রেজিং বা রিস্টেটিংও এটাকে বলা হয়। যে পেশেন্ট যে কথাটা বলছে সেটাই আমি আবার তাকে বলছি। ফোকাসিংয়ের অর্থ হচ্ছে পেশেন্ট অনেক রকমের কথা বলে, যেহেতু মেন্টাল পেশেন্ট তো সেখানটায় পার্টিকুলার কোনো একটা দিকে আমরা ফোকাস করছি যে এইটার উপরে আমরা তাহলে এবার এই টপিকটা নিয়ে কথা বলি, অর্থাৎ সেখানে কোনো একটা পার্টিকুলার দিকে আমরা ফোকাস করছি বা যেটাই আমার প্রবলেম বলে মনে হচ্ছে যে পেশেন্টের রয়েছে সেটার দিকে আমরা ফোকাস করছি, তো এটাকে আমরা ফোকাসিং বলছি। আর কনফ্রন্টিং মানে হচ্ছে যে ধরো পেশেন্ট কিছু বলেছে সেখানে বলছি না আপনি ভুল বলছেন, বা তাকে বাধা দেওয়া বা তার বিপক্ষে যাওয়া সেটাকে কনফ্রন্টিং বলা হয়। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হবে প্যারাফ্রেজিং। নেক্সট কোশ্চেন রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইটিং ডিসঅর্ডার। এখানে ইটিং ডিসঅর্ডার কোনটা জানতে চেয়েছে। প্যারাফিলিয়া হচ্ছে সেক্সুয়াল ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া আর ম্যানিয়া হচ্ছে আমাদের সাইকোটিক ডিসঅর্ডার, যেখানে নরএপিনেফ্রিন, ডোপামিন এগুলো ইনক্রিজ হয়, যেই কারণে সাইকি মানে মেন্টাল যেগুলো আমরা বলি না যে পাগল, তো সেরকম কিছু সাইন সিমটমস আমরা এখানটায় পাই, যেখানে ডিলিউশন রয়েছে, হ্যালুসিনেশনস রয়েছে, কোথাও ক্যাটাটোনিয়া রয়েছে সিজোফ্রেনিয়াতে, এগুলো হচ্ছে যে সাইকোটিক ডিসঅর্ডার। বুলিমিয়া নার্ভোসা যেটা, এটা হচ্ছে ইটিং ডিসঅর্ডার। এখানটায় পেশেন্টের কি থাকবে, একটা বিঞ্জ ইটিং থাকবে, পেশেন্ট অনেক কিছু খাবার দাবার খাবে এবং তারপরে সেলফ ইনডিউস ভমিটিং বা ইউজ অফ ল্যাক্সেটিভ, যাতে তার যে খাওয়াটা খেয়েছে সেটাকে সে বার করে দেবে এবং তার একটা গিল্ট ফিলিং হয় নিজের ওয়েট সম্পর্কে, যে আমার বোধহয় ওয়েট গেন হয়ে যাচ্ছে, তো সেই জন্য এটাকে বুলিমিয়া নার্ভোসা বলা হয়, যেখানে পেশেন্ট বিঞ্জ ইটিংয়ের পরে কিন্তু একটা সেলফ ইনডিউস ভমিটিং বা ইউজ অফ ল্যাক্সেটিভস পেশেন্টের থাকবে। নেক্সট কোশ্চেন রয়েছে রিডিউস স্পিচ প্রোডাকশন ইজ টার্মড অ্যাজ। স্পিচ প্রোডাকশন যদি কমে যায় তখন সেটাকে আমরা কি বলবো। অপশন রয়েছে পোভার্টি অফ স্পিচ, মিউটিজম, পোভার্টি অফ আইডিয়েশন এবং ইকোলেলিয়া। পোভার্টি অফ স্পিচ অর্থাৎ যেখানে কথাটা প্রডিউস হচ্ছে না, সেটার অভাব রয়েছে, যেটা আমাকে কোশ্চেনে জানতে চেয়েছে। তাহলে রিডিউস স্পিচ প্রোডাকশনকে আমরা পোভার্টি অফ স্পিচ বলবো। মিউটিজম অর্থাৎ যেখানে পেশেন্ট কোনো কথা বলছে না, পেশেন্ট মিউট হয়ে রয়েছে, সেটাকে আমরা মিউটিজম বলবো। পোভার্টি অফ আইডিয়েশন অর্থাৎ যেখানে পেশেন্টের আইডিয়ার অভাব হচ্ছে, পেশেন্টের আইডিয়া নেই, মানে কি বলবে সেটা সে বুঝতে পারছে না, তো সেটা হচ্ছে আইডিয়ার অভাবটাকে আমরা পোভার্টি অফ আইডিয়েশন বলছি। ইকোলেলিয়া মানে হচ্ছে যে কথাটা আমরা বলছি সেটাকে পেশেন্ট শুনে শুনে রিপিট করছে, তাহলে রিপিটেশন অফ ওয়ার্ড বা ফ্রেজ যেটা, সেটাকে ইকোলেলিয়া বলা হয়। নেক্সট রয়েছে অ্যাকর্ডিং টু ম্যাসলোস হায়ারার্কি অফ হিউম্যান নিডস
দ্য হাইয়েস্ট লেভেল ইজ। ম্যাসলোস হায়ারার্কি অফ নিডের কথা আমরা সবাই জানি, যেখানে ম্যাসলোস আমাদেরকে একটা পিরামিড দিয়েছেন, যেই পিরামিডের মধ্যে তিনি বলেছেন যে আমাদের যে বেসিক নিডসগুলো থাকে সেগুলোকে আমরা বেস থেকে শুরু করে পিরামিডের ওপরে যাই। তাহলে একদম বেসে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল নিড, অর্থাৎ আমাদের এয়ার, ওয়াটার, হাঙ্গার মানে ফুড প্রয়োজন। প্রথমত আমাদের এয়ার প্রয়োজন, অক্সিজেন ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচবো না। তারপরে জল প্রয়োজন, খাওয়ার প্রয়োজন, শেল্টার, স্লিপ, এগুলো সমস্ত আমাদের প্রয়োজন, যেগুলো হচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন, যেগুলো না হলে হবে না। এবং ফিজিওলজিক্যাল নিড ফুলফিল হলে তবেই একমাত্র আমাদের সেফটি নিডের দিকে মন যাবে, যেখানে আমরা একটু পার্সোনাল সেফটি, সিকিউরিটি, আমাদের এমপ্লয়মেন্ট বা আমাদের হেলথ, এগুলো নিয়ে আমরা একটু মানে আমাদের চিন্তাভাবনা সেদিকে যাবে। ফিজিওলজিক্যাল নিড এবং সেফটি নিড ফুলফিল হলে তারপরে আমরা যাই লাভ অ্যান্ড বিলঙ্গিংসের দিকে, যেখানে আমার ফ্রেন্ডশিপ চাই, আমার ফ্যামিলি মেম্বার্সরা আমাকে ভালোবাসবে বা তাদের সাথে আমার একটা ভালো রিলেশনশিপ থাকবে, ইন্টিমেসি থাকবে, একটা কানেকশন আমরা ফিল করব। এটা এই তিনটে ফিল আপ হলে তারপরে আসে সেলফ এস্টিম, যেখানে নিজের একটা রেসপেক্ট ফিল করা, একটা স্টেটাস, একটা রেকগনিশন, একটা স্ট্রেংথ ফিল করা, এই জিনিসগুলোকে আমরা চাই। এবং এগুলো সব হয়ে গেলে তারপরে আসে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, যেখানে ডিজায়ার টু বিকাম দ্য মোস্ট দ্যাট ওয়ান ক্যান বি, যে আমি বেস্ট আমার কোন জায়গাতে আসতে পারি, সেটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, যেটা হচ্ছে হাইয়েস্ট। তাহলে যেখানে একটা পার্সনের ফিজিক্যাল নিড বা ফিজিওলজিক্যাল নিড ফুলফিল হচ্ছে না, সেখানে কিন্তু সে সেলফ অ্যাকচুয়ালাইজেশনের নিড বা লাভ অ্যান্ড বিলঙ্গিংয়ের নিডসের দিকে যাবে না। তাহলে আগে বেসিক ইনস্টিংক্ট যেটা বা বেসিক নিড যেটা, সেটাকে ফিল আপ করতে হবে, তারপরে সে আস্তে আস্তে ওপরের দিকে উঠবে। তাহলে এটার অ্যান্সার কি হবে? এখানে বলেছে যে হাইয়েস্ট লেভেল হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। আমরা যখন নার্সিং কেয়ারের কোশ্চেন্সগুলো সলভ করি, সেখানেও আমাদেরকে কিন্তু ম্যাসলোস হায়ারার্কি অফ নিডটাও দেখতে হয়, ঠিক আছে? তো ম্যাসলোস হায়ারার্কি অফ নিডটাও কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন দেখো, দ্য জেনারেল অ্যাডাপ্টেশন সিনড্রোম জিএএস মডেল এক্সপ্লেন্স। জেনারেল অ্যাডাপ্টেশন মডেল আমাদের কি এক্সপ্লেন করে, মানে এই যে মডেলটা রয়েছে এটা কিসের ওপরে বেস করে বা কেন রয়েছে এই মডেলটা? কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, অ্যাডাপ্টেশন, কজেস অফ স্ট্রেস আর পার্সনস রেসপন্স টু স্ট্রেস। এখানটায় জিএএস মডেল যে রয়েছে এটা আমাদেরকে দিয়েছেন হ্যান্স সেলি, HANSACLYE, সেলি, SELYE। তো হ্যান সেলি আমাদেরকে এই জিএএস মডেলটা দিয়েছেন। তো জিএএস মডেলের মধ্যে আমরা একটা পার্সনের স্ট্রেসের সিচুয়েশন এলে সেখানটায় সে কীভাবে রেসপন্স করছে, পার্সনস রেসপন্স টু স্ট্রেস, এইটাকে আমরা দেখি জিএএস মডেলের মাধ্যমে, ঠিক আছে? নাম মনে রাখবে এবং মডেলটাকে মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন রয়েছে, হুইচ টাইপ অফ ডিলিউশনাল ডিসঅর্ডার ইজ কমনলি ফাউন্ড ইন প্যারানয়েড সিজোফ্রেনিয়া। প্যারানয়েড সিজোফ্রেনিয়াতে আমরা কী রকম টাইপের ডিলিউশন দেখি? তো প্যারানয়েড সিজোফ্রেনিয়া মানে হচ্ছে যেখানে একটা সন্দেহ থাকে সবসময় মানুষের, যে কেউ বোধহয় আমার ক্ষতি করে দেবে, কেউ বোধহয় আমাকে মেরে ফেলতে চাইছে, কেউ বোধহয় আমার চুরি করে নেবে জিনিসপত্র, এরকমভাবে হচ্ছে পেশেন্টের একটা মানে সবসময় একটা টেনশন থাকে বা একটা সবসময় ভয় থাকে যে আমার কেউ ক্ষতি করে দেবে। তো ডিলিউশন অফ গিল্ট মানে হচ্ছে যে যেখানটায় আমার মনে হচ্ছে যে আমার জন্যই বোধহয় সমস্ত সমস্যা হচ্ছে, বা আমার বেঁচে থাকার কোনো লাভ নেই, বা কোনো একটা কাজ হয়তো কিছু খারাপ হয়ে গেছে তার জন্য আমি গিল্ট ফিল করছি, তো সেটা হচ্ছে ডিলিউশন অফ গিল্ট। ডিলিউশন অফ পারসিকিউশন মানে হচ্ছে সন্দেহ করা, এটা আমার কোশ্চেনের অ্যান্সার। ডিলিউশন অফ গ্র্যান্ডিওর ডিলিউশন হচ্ছে যে যেখানে নিজেকে আমি গ্র্যান্ড মনে করছি বা বড় মনে করছি, যেমন আমার জন্যই সমস্ত কিছু হচ্ছে, বা ভগবান হচ্ছে যে আমার মানে ভগবানের সাথে আমার যোগাযোগ রয়েছে, বা আমিই ভগবান, বা আমার কথা শুনেই হচ্ছে নেতা মন্ত্রী কাজ করে, এরকম টাইপের হচ্ছে যে কথাবার্তা, যেগুলো ডিলিউশনাল গ্র্যান্ডিওর মধ্যে পড়ে। আর নিহিলিস্টিক ডিলিউশন মানে হচ্ছে যে নাথিং এক্সিস্ট, এরকম টাইপের, যে আমি এক্সিস্ট করি না বা এই ওয়ার্ল্ড এক্সিস্ট করে না, এরকম টাইপের একটা সিচুয়েশন, তো এটাকে নিহিলিস্টিক ডিলিউশন বলা হয়। তাহলে ডিলিউশন অফ পারসিকিউশন মানে হচ্ছে যে সন্দেহ করা বা সমস্ত কিছুতে একটা সন্দেহজনকভাবে দেখা, তো এটা প্যারানয়েড সিজোফ্রেনিয়ার মধ্যে পড়ছে। ডিলিউশন অফ গিল্ট হচ্ছে আমরা ডিপ্রেশনে দেখতে পাই। ডিলিউশন অফ পারসিকিউশন তো প্যারানয়েড সিজোফ্রেনিয়াতে পাবো। ডিলিউশন অফ গ্র্যান্ডিওর পাবো আমরা ম্যানিয়াতে। আর নিহিলিস্টিক ডিলিউশন এটাও আমরা ডিপ্রেশনের ক্ষেত্রে পাবো। Next question, which of the following is a priority component in nursing assessment of a client with depression? তাহলে একটা ডিপ্রেশনের পেশেন্টের ক্ষেত্রে আমার প্রায়োরিটি কম্পোনেন্ট নার্সিং অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কি হবে? পেশেন্টের স্লিপ ডিস্টারবেন্স রয়েছে, পেশেন্টের সুইসাইডিয়াল আইডিয়েশন রয়েছে, সুইসাইড করার আইডিয়া আসছে পেশেন্টের মাথায়, পেশেন্টের নিউট্রিশনাল স্টেটাসটা ঠিকঠাক নেই, আর পেশেন্টের ম্যারাইটাল বা ফ্যামিলি স্টেটাসটা ঠিক নেই। তাহলে এই যে চারটে সিচুয়েশন রয়েছে, এর মধ্যে কোনটার উপরে আমাকে প্রথম কাজ করতে হবে অ্যাজ আ নার্সিং পার্সোনাল বা একটা ডিপ্রেশনের
ডিপ্রেশনের পেশেন্টের যদি এরকম 4টে প্রবলেম থাকে, তাহলে আমি কোনটার উপরে আগে ফোকাস করব? তাহলে স্বাভাবিকভাবে এটা সুইসাইডিয়াল আইডিয়েশন হবে, কারণ যেই পেশেন্টের সুইসাইডিয়াল টেন্ডেন্সি রয়েছে, তো তাকে তো আমাকে ঠিক করতে হবে, তাই না? তো সেই জন্য সুইসাইডিয়াল টেন্ডেন্সিটাকে আমাকে ঠিক করতে হবে, তো এটা অ্যান্সার হবে। নেক্সট রয়েছে ট্রু অ্যাবাউট ম্যানিয়া এক্সেপ্ট। ম্যানিয়ার জন্য কোনটা ঠিক নয়, এক্সেপ্ট রয়েছে, তো কোনটা ঠিক নয়? তো প্রথমত অ্যানহেডোনিয়া। অ্যানহেডোনিয়া হচ্ছে যে যেখানে সিজোফ্রেনিয়াতে আমরা দেখতে পাই যে একটা প্লিজারেবল একটা সিচুয়েশন, সেটাকে আমরা এনজয় করতে পারছি না, সেটাকে অ্যানহেডোনিয়া বলা হয়। এলিভেটেড মুড মানে মুড খুব ভালো রয়েছে। ডিলিউশন অফ গ্র্যান্ডিওসিটি মানে গ্র্যান্ড ফিল হচ্ছে। আর ডিস্ট্রাক্টেবিলিটি মানে কনসেন্ট্রেশন ঠিকঠাক নেই, ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে, বারবার এদিক ওদিক চলে যাচ্ছে। তাহলে ম্যানিয়ার ক্ষেত্রে আমরা অ্যানহেডোনিয়া পাবো না। অ্যানহেডোনিয়া হচ্ছে যে আমাদের সিজোফ্রেনিয়ার নেগেটিভ সিমটমসের মধ্যে পড়ে। তাহলে সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে আমরা অ্যানহেডোনিয়া পাবো, কিন্তু ম্যানিয়ার ক্ষেত্রে পাবো না, বাকিগুলো সব ম্যানিয়াতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, when a client makes up stories to fill in the blank spaces of memory, it is known as. ক্লায়েন্ট হচ্ছে যে কিছু স্টোরি তৈরি করছে ব্ল্যাঙ্ক স্পেসগুলো, মানে একটা গল্প ধরো বলছি, বলতে বলতে কিছু কিছু জায়গা আমি ভুলে গেছি, তো সেই জায়গাগুলোতে আমি গল্প বানিয়ে বানিয়ে ফিল আপ করছি, তো এটাকে কি বলা হয়? অপশন রয়েছে লাইং, ডিনাইং, র্যাশনালাইজিং আর কনফাবুলেটিং। তো কনফাবুলেশন বা কনফাবুলেটিং হচ্ছে এটার অ্যান্সার, যেখানে মেমোরি গ্যাপ ফিলিং করা হয়, এবং এটা কিন্তু আনইনটেনশনাল, মানে আমি হচ্ছে যে অনেক সময় হয় না যে আমি একটা গল্প জানি, তো সেই গল্পটাকে একটু বাড়িয়ে চড়িয়ে বলছি, সেটা একটা হয়। তো এটা কিন্তু ওরকমভাবে নয়, ইন্টেনশনাল, আনইনটেনশনাল, অর্থাৎ পেশেন্টের ইন্টেনশন নেই যে সে একটু কিছু মিক্স করে বলবে, কিন্তু তার মেমোরি গ্যাপ আছে, এবং সেই গ্যাপের মাঝে মাঝে এরকম কিছু কথাবার্তা তার অ্যাড হয়ে যাচ্ছে নিজে থেকেই, তো এটাকে কনফাবুলেশন বলা হয়। নেক্সট হয়েছে ডিলিরিয়াম ট্রিমার্স ইজ আ উইথড্রল সিমটমস অফ। কোথায় আমরা ডিলিরিয়াম ট্রিমার্স, ট্রিমার্স অ্যাকচুয়ালি এটাকে ট্রিমেন্স বলা হয়, TREMENS, ডিলিরিয়াম ট্রিমেন্স। তো ডিলিরিয়াম ট্রিমেন্স আমরা কোথায় দেখতে পাই? ডিলিরিয়াম ট্রিমেন্স হচ্ছে যে উইথড্রল সিমটমস আমরা দেখি। তো এখানে অপশন রয়েছে কোকেন, অ্যালকোহল, সিডেটিভ আর হেরোইন, এবং এটার অ্যান্সার হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল উইথড্রল সিমটমসের ক্ষেত্রে ডিলিরিয়াম ট্রিমেন্স দেখা যায়, যেখানে মাল্টিপল মানে সিচুয়েশনস থাকে, যেখানে ওই রিজিডিটি থেকে শুরু করে, ট্রিমার থেকে শুরু করে, সোয়েটিং বা নজিয়া, এবং আরও অনেক রকমের সাইন সিমটমস রয়েছে, যেগুলো ডিলিরিয়াম ট্রিমেন্সে দেখা যায়, যেটা আমাদের অ্যালকোহল উইথড্রল সিমটমসের ক্ষেত্রে দেখি। নেক্সট কোশ্চেন রয়েছে তোমাদের জন্য, দ্য ইন্ডিয়ান মেন্টাল হেলথ অ্যাক্ট ওয়াজ পাসড ইন দ্য ইয়ার। ভীষণই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং খুবই কমন কোশ্চেন, আশা করি তোমরা এটার অ্যান্সার জানো। তো অপশন রয়েছে 1912, 1947, 1982 এবং 1987। তো এটার অ্যান্সার কি হবে তোমরা কমেন্ট বক্সে জানিও। নেক্সট কোশ্চেন রয়েছে, দ্য স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড নট মেরিলি অ্যাবসেন্স অফ এনি ডিজিজ ইজ কল্ড। তো বুঝতেই পারছো এটা হেলথের ডেফিনেশন তুলে দেওয়া রয়েছে, এটা হচ্ছে একটা হেলথের ডেফিনেশন, WHO তরফ থেকে আমাদের যে হেলথের ডেফিনেশন দেওয়া রয়েছে সেটাই হচ্ছে এই কোশ্চেনটা। নেক্সট, ডিলিউশন ইজ এ ডিসঅর্ডার অফ। আমাদের ডিফারেন্ট টাইপস অফ ডিসঅর্ডার হয়, যেমন জাজমেন্ট, থট, পারসেপশন, মেমোরি, এগুলো ডিসঅর্ডার হয়। তো ডিলিউশন কিসের ডিসঅর্ডার আমাকে জানতে চেয়েছে। ডিলিউশন হচ্ছে যে থট ডিসঅর্ডার, যেখানটা আমার চিন্তাভাবনাগুলো অল্টার হয়ে যাচ্ছে, ফিক্স ফলস বিলিফ কিছু তৈরি হচ্ছে, যেগুলো ফলস বিলিফ কিন্তু ফিক্স হয়ে গেছে, সেটাকে কোনোভাবেই চেঞ্জ করা যাচ্ছে না, তো এটাকে ডিলিউশন আমরা বলি। পারসেপশনের ডিসঅর্ডারের ক্ষেত্রে আমরা ইলিউশন, হ্যালুসিনেশন এগুলো পাই। মেমোরি ডিসঅর্ডারের ক্ষেত্রে যেরকম কনফাবুলেশন বললাম, কনফাবুলেটিং, এটা হচ্ছে মেমোরি ডিসঅর্ডার। অ্যামনেশিয়া হতে পারে, হাইপার অ্যামনেশিয়া হতে পারে, এগুলো সব মেমোরি ডিসঅর্ডার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, আইকিউ মে বি ডিফাইন্ড অ্যাজ। আইকিউ কীভাবে ডিফাইন করা যায়? আইকিউ হচ্ছে MA মানে হচ্ছে মেন্টাল এজ। মেন্টাল এজ হচ্ছে যে আমাদেরকে ক্যালকুলেট করার জন্য কিছু নিয়ম রয়েছে, সেখান থেকে মেন্টাল এজ দেখা হয়। আর CA মানে হচ্ছে ক্রোনোলজিক্যাল এজ, যেটা আমাদের বয়স, যেটা আমাদের ডেট অফ বার্থ থেকে আমরা ক্যালকুলেট করব। তো মেন্টাল এজ ডিভাইডেড বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100 করলে আমরা আইকিউ পেতে পারি। তাহলে মেন্টাল এজের থেকে ক্রোনোলজিক্যাল এজ ভাগ করে 100 দিয়ে গুণ করলে সেখান থেকে আমরা আইকিউ ক্যালকুলেট করতে পারি। তো এখান থেকে কোশ্চেন আসে, কোথাও কোথাও দেওয়া থাকে যে মেন্টাল এজ দেওয়া রয়েছে, ক্রোনোলজিক্যাল এজ দেওয়া রয়েছে, তাহলে তার কী রকমের রিটার্ডেশন রয়েছে বা তার আইকিউ কত, এরকমও কিন্তু কোশ্চেন্স আসে। নেক্সট কোশ্চেন, দ্য মোস্ট কমন সাইকোথেরাপি ইউজড টু হেল্প আ পার্সন উইথ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার ইজ। তাহলে একটা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের পেশেন্ট রয়েছে, সেখানটায় কীরকম ফিজিওথেরাপি সবথেকে সাইকোথেরাপি সবথেকে বেশি ইউজ করা হয় ওই পেশেন্টকে হেল্প করার জন্য। তো প্রথমত অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার কি? এটা হচ্ছে পেশেন্টের একটা থট আসে, যেটাকে আমরা অবসেশন বলি। তো সেই থটটাকে আমরা অবসেশনাল থটস বলছি, এবং সেই যে থটটা এলো, তো সেই থটের পরিপ্রেক্ষিতে সে একটা কাজ করে, যেটাকে কম্পালশন বলে, তার একটা অ্যাক্ট।
তো সেটাকে কম্পালশন বলছি। তো এরকম থট বারবার আসছে এবং সে সেই কাজটা বারবার করতে থাকছে। তো যখন এরকম বারবার করে কোনো একটা কাজ করছে তখন সেটাকে আমরা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলে থাকি। যেমন হচ্ছে যে বারবার হাত ধোয়া আমরা দেখি, কোনো কিছু বারবার চেক করা, যে গ্যাসটা আমি বন্ধ করেছি তো, দরজাটা আমি লক করেছি তো, বারবার কনফিউশন হচ্ছে, বারবার থটটা আসছে বোধহয় বন্ধ করিনি, তাহলে আবার একবার গিয়ে আমি চেক করে দেখে আসছি। এটা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তো এরকমের ক্ষেত্রে আমরা কি করতে পারি? অপশন রয়েছে বিহেভিয়ার মডিফিকেশন, ট্রানজেকশন থেরাপি, অ্যাব্রিয়েকশন এবং ফ্লাডিং। ফ্লাডিং যেটা রয়েছে সেখানে এক্সটার্নাল স্টিমুলাসে একদম রেখে দেওয়া হয় পেশেন্টকে এবং তারপরে তার বেরোনোর রাস্তা বন্ধ করে দিয়ে সেখানটায় তাকে রিল্যাক্সেশন ট্রেনিং দেওয়া হয়। তো ফ্লাডিং হচ্ছে আমাদের ফোবিয়া ট্রিটমেন্টের মধ্যে পড়ে। অ্যাব্রিয়েকশন যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের একটা সাইকো অ্যানালিটিক থেরাপি, যেখানে আমরা রিপ্রেসড মেমোরিকে আবার কনসাসে নিয়ে আসি, দিয়ে সেটার উপরে ট্রিটমেন্ট করি, যে কোনো একটা ডিজিজ বা কোনো একটা সাইন সিমটমস পেশেন্টের মধ্যে কেন দেখা যাচ্ছে সেটা চেক করার জন্য আমাদের অ্যাব্রিয়েকশন করা হয়, যেখানে রিপ্রেসড মেমোরি বা আনকনসাস মেমোরিকে আমরা অ্যাক্সেস করি। ট্রানজেকশনাল থেরাপি আমরা খুব একটা ইউজ করি না। বিহেভিয়ার মডিফিকেশন যেটা রয়েছে এটা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে ইউজ করা হয়। ট্রানজেকশন থেরাপি ওয়ান কাইন্ড অফ সাইকোঅ্যানালিটিক থেরাপি, কিন্তু এটা আমাদের ইউজের মধ্যে বা আমাদের সিলেবাসের মধ্যে এটা নেই। তো বিহেভিয়ার মডিফিকেশনটা আমাদের ইউজ করা হয় অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে, যেখানে সিস্টেমেটিক ডিসেন্সিটাইজেশন করা হয়। হ্যাঁ, এরকমভাবে কিছু টেকনিক্স রয়েছে যেখানে বিহেভিয়ারকে আমরা মডিফাই করছি। নেক্সট কোশ্চেন, লিগাল ক্লাসিফিকেশন অফ চিলড্রেন্স বিহেভিয়ার দ্যাট ভায়োলেটস দ্য ল। তাহলে একটা ভায়োলেশন অফ ল হচ্ছে, কিন্তু সে হচ্ছে চিলড্রেন, বাচ্চা, তাহলে তার জন্য লিগাল ক্লাসিফিকেশন কি রয়েছে? এডিএইচডি মানে হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, যেখানে বাচ্চার অ্যাটেনশন ডেফিসিট রয়েছে এবং বাচ্চা হাইপার অ্যাক্টিভ, বোঝা গেল। ইনিউরেসিস মানে হচ্ছে বেড ওয়েটিং, যেখানে হচ্ছে যে বাচ্চা একটা টয়লেট কন্ট্রোল হয়ে গেছে কিন্তু তারপরেও বেড ওয়েটিং করছে, সেটাকে ইনিউরেসিস বলা হয়। টেম্পার ট্যান্ট্রাম কাকে বলি? যেটাকে বলে না যে বাচ্চা হচ্ছে যে হঠাৎ মানে কান্নাকাটি, বায়না করা, চিৎকার চেঁচামেচি, হ্যাঁ, রাস্তায় বসে পড়ছে, এরকম টাইপের টেম্পার ট্যান্ট্রাম, যেগুলো মানে একটা এজ গ্রুপের পরে মানা যায় না কিন্তু তবুও করছে, সেগুলো টেম্পার ট্যান্ট্রাম। জুভেনাইল ডেলিকুয়েন্সি রয়েছে, এটা হচ্ছে যে তোমার একটা ল বাচ্চাদের জন্য, যেখানে বাচ্চাকে তো আমরা প্রিজনে পাঠাতে পারবো না, কিন্তু যদি বাচ্চা এরকম কোনো কাজ করে যেখানে ল ভায়োলেটস হচ্ছে তখন তাকে আমরা কারেকশন হোমে পাঠাই, সেখানে তার পড়াশুনো সমস্ত কিছু হবে, সেটা প্রিজন নয় কিন্তু কারেকশন হোম বাচ্চাদের বিহেভিয়ার কারেকশন করার জন্য। আ ক্লায়েন্ট শিফটস বিটুইন কনভারসেশন ইজ ডেসক্রাইবড দ্যাট। একজন ক্লায়েন্ট কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ছে, এটাকে আমি কি বলবো? স্লিপ অ্যাপনিয়া। স্লিপ অ্যাপনিয়া মানে হচ্ছে ঘুমের মধ্যে যখন নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। অ্যাপনিয়া মানে সিজেশন অফ ব্রিদিং আমরা জানি, তাহলে স্লিপ অ্যাপনিয়া মানে হচ্ছে সিজেশন অফ ব্রিদিং ডিউরিং স্লিপ, যেটা অনেক সময় ডেথের একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। নার্কোলেপসি। নার্কোলেপসি মানে হচ্ছে যে যখন কথা বলতে বলতে পেশেন্ট ঘুমিয়ে যাচ্ছে, মানে এক্সেসিভ ডে টাইম স্লিপিনেসও বলতে পারে, যেটাকে নার্কোলেপসি বলা হয়। সোমনাম্বুলিজম। সোমনাম্বুলিজম মানে হচ্ছে যে যেখানে পেশেন্ট হচ্ছে যে ওয়াকিং, স্লিপ ওয়াকিং, সোমনাম্বুলিজম। আর ইনসোমনিয়া মানে তো যেখানে ঘুম হয় না, সেটাকে ইনসোমনিয়া বলা হয়। When a person returns to infant or child level of behavior, it is called. একজন পার্সন মানে অ্যাডাল্টই ধরতে পারো বা একটু বড়, যে কিনা আবার তার ইনফ্যান্ট বা চাইল্ডিশ বিহেভিয়ারে ফিরে আসছে, এটাকে আমরা কি বলবো? সাপ্রেশন। সাপ্রেশন মানে কি? যেখানে আমি আমার ইমোশনটাকে সাপ্রেস করে রেখেছি বা চেপে রেখেছি, যে ধরো কিছু একটা আমাকে আমি অফিস যাচ্ছি বা কোথাও একটা যাচ্ছি বা কোথাও একটা গেছি, তো সেখানে যাওয়ার ঠিক আগের মুহূর্তে প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে বা রাগ হয়ে গেছে, তাহলে সেটা সেই রাগ বা মাথা নিয়ে আমি কোনো কাজ করতে পারবো না, তো তাহলে সেই ইমোশনটাকে আমি সাপ্রেস করলাম বা চেপে রাখলাম, দিয়ে আমি আমার কাজের দিকে ফোকাস করলাম, তো এটা হচ্ছে সাপ্রেশন। রিপ্রেশন কাকে বলে? রিপ্রেশন মানে হচ্ছে যে সাপ্রেশনের মতোই রিপ্রেশন, কিন্তু এটা সাপ্রেশনটা যেটা যেমন আমি কনসাসলি করছি, রিপ্রেশনটা হচ্ছে আনকনসাসলি হয়, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু জিনিসপত্র আমরা ভুলে যাই, অনেক নেগেটিভ ইমোশন বা অনেক খারাপ স্মৃতি আমরা আস্তে আস্তে ভুলে যাই সময়ের সঙ্গে সঙ্গে, তো সেটাকে আমরা রিপ্রেশন বলছি। রিগ্রেশন কাকে বলা হয়? যখন আমরা চাইল্ডিশ লেভেল অফ বিহেভিয়ার বা প্রিভিয়াস ডেভেলপমেন্টাল স্টেজে ফিরে আসছে তখন সেটাকে রিগ্রেশন বলছি। আর সাবলিমেশন। সাবলিমেশন মানে হচ্ছে যে নিজের যে একটা মানে একটা ড্রাইভ রয়েছে, যেই ড্রাইভটাকে আমরা একটা কোনো পজিটিভ ওয়েতে ট্রান্সফার করছি, ঠিক আছে? মানে কিছু একটা সোশ্যালি আনএক্সেপ্টেবল ফরম্যাট রয়েছে, সেটাকে আমরা সোশ্যালি অ্যাকসেপ্টেবল ফরম্যাটে চেঞ্জ করছি, তো ম্যাচিওর ডিফেন্স মেকানিজম বলা হয়। যেমন ধরো আমার হচ্ছে যে টিচারের ওপরে খুব রাগ হয়েছে, তো এবার টিচারের ওপরে রাগ হয়েছে, আমি কি টিচারের সাথে ঝগড়া করবো নাকি টিচারকে গিয়ে বকাবকি করবো? সেটা করতে পারবো না, তাহলে সেটাকে আমি কি করব?
অন্য কোনো একটা উপায়ে কনভার্ট করবো, যে ধরো আমি আরও ভালো করে পড়াশোনা করতে শুরু করলাম বা আমি অন্য কিছু করছি এরকমভাবে, ঠিক আছে? তো এরকমভাবে যখন সোশ্যালি আনএক্সেপ্টেবল কিছু ইম্পালস, যেমন ধরো আমি আমার বড়দের সাথে ঝগড়াঝাটি মারামারি করতে পারবো না, তাহলে সেটাকে অ্যাকসেপ্টেবল ফরম্যাট, আমি বক্সিং করতে গিয়ে পাঞ্চ করছি বা হচ্ছে যে ফুটবল খেলতে গিয়ে সেখানে ফুটবলে কিক করছি, তো এগুলোর মাধ্যমে আমার ওই রাগটা ভেন্ট আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আনঅ্যাকসেপ্টেবল কিছু ইম্পালসকে যখন আমরা সোশ্যালি অ্যাকসেপ্টেবল ফরম্যাটে কনভার্ট করি তখন সেটাকে সাবলিমেশন বলা হয়। নেক্সট কোশ্চেন রয়েছে, হোয়েন পেশেন্ট ইজ টেকিং হ্যালোপেরিডল হোয়াট শুড দ্য নার্স টিচ দ্য ক্লায়েন্ট টু অ্যাভয়েড হোয়াইল টেকিং দিস মেডিসিন? পেশেন্ট হ্যালোপেরিডল খাচ্ছে, তাহলে এইটা খাওয়ার সময় আমি পেশেন্টকে কী অ্যাডভাইস দেবো? তো অপশন রয়েছে ড্রাইভিং অ্যাট নাইট, স্টেইং ইন দ্য সান, ইনজেস্টিং এজেড চিজ, টেকিং মেডিসিন কন্টেনিং অ্যাসপিরিন। তাহলে কোনটা অ্যাভয়েড করতে বলবো এটাই জানতে চেয়েছে। তো দেখো, হ্যালোপেরিডল হচ্ছে যে অ্যান্টিসাইকোটিক গ্রুপ অফ ড্রাগ প্রথমত। তো অ্যান্টিসাইকোটিক গ্রুপ অফ ড্রাগ বা হ্যালোপেরিডল এগুলো খেলে হচ্ছে যে একটা ঘুম পায়, মানে পেশেন্ট স্লিপি ফিল করবে। তাহলে পেশেন্ট যেহেতু স্লিপি ফিল করবে, তাহলে ড্রাইভিং অ্যাট নাইট এটা আমি তাকে করতে বারণ করব, কারণ ড্রাইভ করতে করতে ঘুমিয়ে পড়তে পারে, বা যে কোনো হ্যাজার্ডাস ওয়ার্ক যেখানে কিনা রিস্ক রয়েছে ইনজুরি হওয়ার, সেগুলো করতে আমাকে বারণ করতে হবে যদি পেশেন্ট হ্যালোপেরিডল খায়, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য অ্যাডভার্স এফেক্ট রেজাল্টিং ফ্রম দ্য ক্রনিক ইউজ অফ অ্যান্টিসাইকোটিক? অ্যান্টিসাইকোটিক্স যদি আমি ক্রনিক ইউজ করি, মানে দীর্ঘদিন ধরে ইউজ করছি, তাহলে কি রকমের সমস্যা হতে পারে? পার্কিনসন্স ডিজিজ, অ্যাকাথিসিয়া, টার্ডিভ ডিসকাইনেসিয়া, নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম। তো লাস্ট ভিডিওতে আমি কিছু আলোচনা করেছিলাম এক্সট্রা পিরামিডাল সিমটমস নিয়ে, এটাও সেরকমই একটা কোশ্চেন। তো এখানে বলেছে যে ক্রনিক ইউজ অফ অ্যান্টিসাইকোটিক্স, অর্থাৎ আমি বলেছিলাম একটা ডিলেড সাইন্স রয়েছে, যে একটা ডিলেড এফেক্ট কোনো একটা একটা পার্টিকুলার ছিল যেটাতে ডিলেড ছিল। তাহলে ডিলেড কোনটা ছিল? সেটা ছিল টার্ডিভ ডিসকাইনেসিয়া। প্রত্যেকটা কোশ্চেন বা এই যে অ্যাকাথিসিয়া রয়েছে, টার্ডিভ ডিসকাইনেসিয়া রয়েছে, নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট রয়েছে, প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা কিছু ফিচার্স রয়েছে যেগুলো দেখে আইডেন্টিফাই করা যায়, ঠিক আছে? তো এটাতে যেমন তোমার ডিলেড বলে দিয়েছে, তো তার জন্য এটা টার্ডিভ ডিসকাইনেসিয়া রয়েছে। নেক্সট দেখো, প্রায়র টু ইলেকট্রোকনভালসিভ থেরাপি ক্লায়েন্ট ইজ গিভেন উইথ অ্যাট্রোপিন 2। তাহলে ইলেকট্রোকনভালসিভ থেরাপির আগে ক্লায়েন্টকে আমরা অ্যাট্রোপিন দিচ্ছি, তো সেটা আমি কেন দিচ্ছি? অপশন রয়েছে ইনডিউস স্লিপ, মিনিমাইজ দ্য সিক্রেশন, টু ডিক্রিজ পেন, টু রিল্যাক্স স্মুথ মাসেল। তাহলে ইলেকট্রোকনভালসিভ থেরাপি যে অ্যাট্রোপিন দেওয়া হয় সেটা হচ্ছে সিক্রেশনগুলোকে কমানোর জন্য দেওয়া হয়, আর স্মুথ মাসেল রিল্যাক্সেন্ট হিসেবে আমরা সাকসিনিল কোলিন ইউজ করি, আর তোমার থিওপেন্টন সোডিয়াম বলে একটা ড্রাগ রয়েছে যেটাকে অ্যানাস্থেটিক এজেন্ট হিসেবে আমরা ইউজ করে থাকি। অ্যানাস্থেশিয়ার জন্য থিওপেন্টন সোডিয়াম ইউজ করা হয়, সিক্রেশন কমানোর জন্য অ্যাট্রোপিন ইউজ করা হয়, এবং স্মুথ মাসেল রিল্যাক্সেন্টের জন্য সাকসিনিল কোলিন ইউজ করা হয়, ঠিক আছে? এটা তোমাকে মনে রাখতে হবে। নেক্সট রয়েছে, আ মেন্টাল ডিস্টারবেন্স ক্যারেক্টারাইজড বাই কনফিউশন, ডিসঅর্ডার অফ স্পিচ, ক্লাউডিং অফ কনসাসনেস অ্যান্ড হ্যালুসিনেশন ইজ নোন অ্যাজ। তাহলে একটা ডিজিজ কন্ডিশন রয়েছে, মেন্টাল ডিস্টারবেন্স রয়েছে, যেখানে কনফিউজড হয়ে যাচ্ছি, স্পিচ ডিসঅর্ডার কিছু হচ্ছে, ক্লাউডিং অফ কনসাসনেস মানে কনসাসনেস আমার ঠিকঠাক নেই, আর হ্যালুসিনেশন হচ্ছে। তাহলে এটা কি হবে? ডিমেনশিয়া, ডিলিরিয়াম, হ্যালুসিনেশন, সাইকোসিস। তাহলে হ্যালুসিনেশন তো হবেই না, সাইকোসিসও এখানে হবে না। ডিমেনশিয়া, ডিলিরিয়ামের মধ্যে মনে রাখতে হবে যে ডিমেনশিয়া যেটা রয়েছে সেখানে এই ক্লাউডিং অফ কনসাসনেসটা কিন্তু থাকবে না। ডিলিরিয়াম যেটা, সেখানে ক্লাউডিং অফ কনসাসনেস থাকবে, হ্যালুসিনেশনস থাকতে পারে, মানে সেখানে আমি সুস্থ মস্তিষ্কে নেই আর কি। সেটা ডিলিরিয়াম যখন হচ্ছে তখন আমি সুস্থ মস্তিষ্কে নেই, তখন সেখানটায় আমার কনসাসনেস অল্টার্ড হয়ে যাবে। নেক্সট রয়েছে থেরাপিউটিক সিরাম লিথিয়াম লেভেল। থেরাপিউটিক সিরাম লিথিয়াম লেভেল, এটা অনলাইনের কোশ্চেন আসে, 0.8 থেকে 1.2 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, এটা মুখস্থ রাখবে। নেক্সট রয়েছে টেম্পোরারি লস অফ মাসেল টোন অ্যান্ড উইকনেস প্রেসিপিটেড বাই আ ভ্যারাইটি অফ ইমোশনাল স্টেট ইজ কল্ড। তাহলে এখানে বলছে যে টেম্পোরারি মাসেল টোন লস হয়ে যাচ্ছে এবং উইকনেস আসছে, এবং সেটা কেন হচ্ছে? ইমোশনাল, বিভিন্ন মানে ইমোশনাল স্টেটের কারণে, মানে মানসিকভাবে বিভ্রান্ত থাকার কারণে মাসেল টোন লস হয়ে যাওয়া বা উইকনেস হয়, এটাকে কি বলবো? ক্যাটালেপসি, ক্যাথারসিস, কম্পালসেন আর কনফাবুলেশন। কনফাবুলেশন অলরেডি বলেছি, তাহলে এটা হবে না। কম্পালসেনও বললাম, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের যে কম্পালসেন সেটা। ক্যাথারসিস হচ্ছে যেরকম আমি অ্যাব্রিয়াকশন বললাম যে রিপ্রেস মেমোরিকে ইউজ করা হয়, তো ক্যাথারসিসের ক্ষেত্রেও সেম করা হয়, যে আনকনসাস মাইন্ডটাকে অ্যাক্সেস করি আমরা, বা রিপ্রেসড মেমোরিগুলোকে আমরা অ্যাক্সেস করি, এটাকে ক্যাথারসিস বলে। ক্যাটালেপসি এটা হচ্ছে তোমার মাসেল টোন লস, এটা, ঠিক আছে? আচ্ছা, নেক্সট, a form of speech in which the client tends to wander away from the intended point and never returning to the original idea is known as.
একটা স্পিচ ডিসঅর্ডার বলতে পারি বা স্পিচের ফর্ম, যেখানে ক্লায়েন্ট একটা কথা তো বলতে শুরু করলো কিন্তু তারপরে এমনভাবেই হারিয়ে গেল যে আর অরিজিনাল আইডিয়াতে ফিরে এলো না। এটাকে কি বলবো? ভার্বিজারেশন, থট ইনসার্শন, ট্যানজেনশিয়ালিটি আর সার্কামস্ট্যান্সিয়ালিটি। সার্কামস্ট্যান্সিয়ালিটি হচ্ছে যে সার্কেল দিয়ে মনে রাখবে যে আমি শুরু করেছি, শুরু করে হয়তো আমি একটু হারিয়ে যাব কিন্তু আবার লাস্টে পয়েন্টে ফিরে এসে সার্কেলটাকে কমপ্লিট করব। কিন্তু ট্যানজেনশিয়ালিটি যেটা, ট্যানজেন্ট মানে হচ্ছে জড়িয়ে যাওয়া, তো ট্যানজেনশিয়ালিটির ক্ষেত্রে ওই যে আমি হারিয়ে গেলাম তারপরে আর কিন্তু ফিরে এসে গল্পটা কমপ্লিট করতে পারবো না। ঠিক আছে, তো সেজন্য এটা হচ্ছে তোমার ট্যানজেনশিয়ালিটি। ঠিক আছে, সার্কামস্ট্যান্সিয়ালিটি এবং ট্যানজেনশিয়ালিটির ডিফারেন্সটা মনে রাখতে হবে। আজকে লাস্ট কোশ্চেন, গিভ দ্য কারেক্ট অর্ডার অফ 5 স্টেজেস অফ ডাইং প্রসেস। ডাইং প্রসেস যে 5টা স্টেজ বা এটা গ্রিফের 5টা স্টেজ হিসেবেও আসতে পারে। গ্রিফ, GRIEF, গ্রিফের 5টা স্টেজ, এটাকে আমরা ডাবডা মডেল বলি। হ্যাঁ, DABDA দিয়ে আমরা মনে রাখি। তো DABDAতে কী থাকে? প্রথমত হচ্ছে ডিনায়াল, তাহলে ডিনায়াল দিয়ে শুরু হবে। তারপরে রয়েছে অ্যাঙ্গার, অ্যাঙ্গার হবে তারপরে হচ্ছে বার্গেনিং, তারপরে রয়েছে ডিপ্রেশন এবং লাস্টে রয়েছে অ্যাকসেপ্টেন্স। এটা হচ্ছে আমাদের গ্রিফ প্রসেস। ডাইং প্রসেস হতে পারে বা যে কোনো ডিজিজ একটা হঠাৎ করে বা কোনো একটা খারাপ সংবাদ যখন প্রথম আমরা শুনি তখন যেভাবে আমাদের রেসপন্স হয়, এনি রেসপন্স টু গ্রিফ, তাহলে প্রথমে আমরা ডিনাই করি যে না না এটা হতেই পারে না। নেক্সট হচ্ছে যে আমার একটা রাগ হচ্ছে যে আমার সাথেই কেন এরকম হতে হয়। তারপরে আমরা বার্গেন করছি যে আচ্ছা এটা কি কোনোভাবে চেঞ্জ করা যায় বা কোনোভাবে কি এটাকে ঠিক করা যায়। তারপরে আসে ডিপ্রেশন, মন থেকে যখন আমি বুঝতে পারছি যে না কোনোভাবেই আমি এটাকে কিছু করতে পারছি না তখন আমি ডিপ্রেসড হই। এবং ফাইনালি হচ্ছে যে আমি সেটাকে অ্যাকসেপ্ট করে নিই যে ঠিক আছে এটার সাথেই আমাকে তাহলে চলতে হবে। তো এইভাবে আমাদের 5 স্টেজেস অফ ডাইং প্রসেস বা 5 স্টেজেস অফ গ্রিফ রয়েছে। তাহলে অ্যান্সার হচ্ছে ডিনায়াল, অ্যাঙ্গার, বার্গেনিং, ডিপ্রেশন অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। ডাবডা দিয়ে তোমরা এটাকে মনে রাখবে। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। খুব তাড়াতাড়ি দেখা হবে আরও একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। বাই বাই।